সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। এখন রাত গভীর, শহরের আলো নিভে গেছে আর বাইরে নেমে এসেছে এক গভীর নীরবতা। আর এই নীরবতার মধ্যে আমি আজ আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্যের গল্প, যা শুধু একটি ভৌতিক কাহিনী নয়, এটি আমাদের সমাজের এক গভীর ক্ষত, এক চাপা কান্না। আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন এক তরুণ লেখক। লেখকের নাম অমল ঘোষ, ঠিকানা ধানমন্ডি। তিনি আমাকে জানিয়েছেন, আমি ভূত খুঁজতে যাইনি, আমি খুঁজতে গিয়েছিলাম সত্য। আর সেই সত্যের মুখোমুখি হয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা শুনে আমারও শরীরে কাঁটা দিয়েছে। এই ঘটনা এমন এক জায়গা নিয়ে যেটাকে আমরা সবাই এক নামে চিনি, কিন্তু স্থানীয়রা সে নামটা উচ্চারণ করতে ভয় পায়। তাদের কাছে ওটা একটা অভিশাপ। এক গভীর রাতের অন্ধকারে লেখক গিয়েছিলেন সেই অভিশাপের মুখোমুখি হতে। আর সেখানে গিয়ে তিনি যা শুনেছিলেন তা যদি আপনারা শোনেন, আমি গ্যারান্টি দিচ্ছি আজকের রাতটা আপনাদের সহজে ঘুম আসবে না। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত ঘটনা। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য। সাভারের বাইপাস রোড ধরে সামান্য ভেতরে গেলেই একটা সরু গলি। গলিটায় আজও বাতাসে মিশে থাকে রুক্ষ ধুলোর গন্ধ, পুরনো সিমেন্টের শীতলতা আর এক ধরনের অজানা কাঁপন। ঠিক সেখানে একসময় দাঁড়িয়ে ছিল 7 নম্বর বিল্ডিং। এখন শুধু ভাঙা পিলারের কঙ্কাল, মরিচা ধরা লোহার কাঠামো আর এক গভীর কান্নার মতো নীরবতা। মানুষ তাকে রানা প্লাজা বলে চেনে, কিন্তু স্থানীয়রা আজও নামটা মুখে আনে না। ওদের কাছে এটা একটা অভিশাপ। তারা শুধু বলে, ওই জায়গাটা, ওই দিকটা, ওই অভিশাপ। মনে হয় নামটা উচ্চারণ করলেই মাটির নিচে ঘুমিয়ে থাকা পুরনো কোনো পাপ আবার জেগে উঠবে। আমি একজন লেখক, আমি ভূত খুঁজতে যাই না, আমি খুঁজে ফিরি সত্য। আর সেই সত্যের মুখোমুখি হয়েছিলাম 2023 সালের মার্চের এক বিকেলে। বিকেল তখন ফুরিয়ে আসছে। আকাশ জুড়ে কমলা লাল আলো, যা ভাঙা রডের মাথায় পড়ে রক্ত জমাটের মতো ঝলমল করছিল। খবর করার জন্য নয়, নিছক কৌতূহলী গিয়েছিলাম। ভাঙা বিল্ডিংয়ের পাশে ছোট্ট একটা চায়ের দোকান। দোকানের নাম আব্দুল করিম চাচা। বয়স 70-এর কাছাকাছি। চোখের কোণে জমে থাকা বহু বছরের ঘুমহীন রাতের ছাপ। আমি চায়ের কাপ হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, চাচা, এখানে এখনো কেউ আসে? চাচা ধীরে ধীরে চা চুমুক দিয়ে বললেন, মানুষ আসে না বাবা, সাহস করে না কেউ, তবে কিছু শব্দ আসে। আমি অবাক হলাম। অবাক হয়ে বললাম, শব্দ? চাচা চারপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, রাতে মনে হয় সেলাই মেশিন চলে, চিচি টকটক করে শব্দ হয়, যেন কেউ খুব তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাইছে। আমি হেসে বললাম, হয়তো পাশের কোনো ফ্যাক্টরির শব্দ হবে। চাচা মাথা নাড়লেন জোরে। না রে বাবা, এই দিকের সব ফ্যাক্টরি বন্ধ। রাতে এখানে শুধু কুকুর ডাকে, কিন্তু ওই বিল্ডিং থেকে আসে সেলাই মেশিনের শব্দ।
মনে হয় তারা এখনো কাজ শেষ করেনি। তার চোখে তখন ভয় আর একরাশ বিষণ্ণতার ছায়া। আমার হাসিটা মিলিয়ে গেল। রাত নেমে এলো দ্রুত। চারপাশটা যেন এক বিশাল কালো ক্যানভাস, আর তার মাঝখানে ভাঙা বিল্ডিংটা অভিশাপের মতো দাঁড়িয়ে আছে। আমি টর্চ আর ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকলাম। বাতাসটা অদ্ভুত ঠান্ডা, যেন গ্রীষ্মের দুপুরেও এখানে বরফ জমে থাকে। প্রতিটি ধাপে মনে হচ্ছিল মাটির নিচে কোথাও কেউ শ্বাস নিচ্ছে। ভাঙা সিঁড়ি, ছেঁড়া তারের চাল, কাদামাখা নীল পাড়ের একটা শাড়ির টুকরো। মনে হলো কেউ পড়ে গেছে, কেউ চেঁচিয়ে উঠতে চেয়েছিল কিন্তু পারেনি। হঠাৎ টর্চের আলো পড়ল দেয়ালে। সাদা ধুলোর ওপর স্পষ্ট 5টা আঙুলের ছাপ, যেন শেষ মুহূর্তে কেউ বাঁচতে চেয়েও থেমে গিয়েছিল। তবুও সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি। তৃতীয় তলায় উঠতেই শুনলাম খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা শব্দ, ঠিক যেন কেউ দ্রুত সেলাই করছে। আমি থেমে গেলাম। বাতাস থেমে গেল। তারপর খুব কাছে, ঠিক কানের পাশে কেউ ফিস ফিস করে বলল, তুমি রিপোর্ট করতে এসেছো? আমি টর্চ ঘুরিয়ে দেখলাম কেউ নেই, শুধু আধ ভাঙা একটা সেলাই মেশিন আর তার পাশে মরিচা ধরা নাম ফলক, শিউলি বেগম, লাইন 7। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম। সেখানে রুমা নামে এক মেয়েকে পেলাম। সে সেদিনই কাজ করছিল ওই ভবনে। তার চোখের নিচে কালচে দাগ, মুখে নিস্তেজ ক্লান্তি। সে বলল, আগের দিনই বিল্ডিংয়ে ফাটল পড়েছিল। আমরা সবাই ম্যানেজারকে বলেছিলাম কাজ বন্ধ করতে, কিন্তু সে চিৎকার করে বলেছিল একদিন কাজ না করলে বেতন কাটা যাবে। আমরা নিরুপায় হয়ে বিল্ডিংয়ে ঢুকেছিলাম। তার গলা কেঁপে উঠল। সকাল 8:57-তে ভবনটা ধসে পড়ে। আমার পাশের মেয়েটা শিউলি, ও বাঁচেনি। ওর হাতের ঘড়িটা থেমে গেছিল ঠিক 9:06। আমি নিঃশব্দে বসে রইলাম, কারণ আগের রাতেই আমি সেই নামটা দেখেছিলাম ধুলোর ভেতরে। রাতের আধারে আবার ফিরে গেলাম সেখানে, ভয়েস রেকর্ডার হাতে। বিল্ডিংয়ের ভেতরে এখন লতাগুল্ম গজিয়েছে, তবুও বাতাসে ঝুলে আছে অচেনা ধুলোর ভার। রেকর্ডার চালাতেই শোনা গেল কিছু টক টক শব্দ, তারপর ক্ষীণ এক নারী কণ্ঠ, আমরা এখানে কাজ করছি এখনো। আমার হাত কাঁপছিল। টর্চ পড়ে গেল। আলোয় দেখলাম কেউ নেই, শুধু বাতাসে উড়ছে ছেঁড়া কাপড়ের টুকরো, যেন কেউ সেলাই করছে অদৃশ্যভাবে। আরেকটা কণ্ঠ এলো, লাইন বন্ধ করো না, পিস শেষ হয়নি। আমার মনে হলো ওরা চিরকাল এখানে আটকে আছে, একটা অসমাপ্ত কাপড়ের টুকরো সেলাই করার জন্য, যেন কাজ শেষ না হলে আজও তাদের বেতন কাটা যাবে। 1 সপ্তাহ পর শহরে ফিরে রেকর্ডটা বিশ্লেষণ করলাম। সাউন্ড ইঞ্জিনিয়ার বিস্ময়ে বলল, এটা শুধু মেশিন নয়, এর মধ্যে মানুষের হার্টবিট ফ্রিকোয়েন্সি আছে, যেন কেউ আতঙ্কে দ্রুত শ্বাস নিচ্ছে। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম ওরা এখনো আছে। ওরা ফিরে আসে প্রতি বছর 24 এপ্রিল রাতে, যখন নতুন বিল্ডিংয়ের লাইট নিভে যায়। তখন এক ঘরে সেলাই মেশিন নিজে থেকে চলতে শুরু করে। ওরা কাজ থামায় না, ওরা এখনও সেই অসমাপ্ত পিসটা শেষ করতে চায়। বিদায় নেওয়ার সময় করিম চাচা আমার হাত ধরলেন, চোখের কোণে অদ্ভুত শান্তি নিয়ে বললেন, তুমি কি জানো বাবা, যে মাটিতে শত শত মানুষ শেষ নিঃশ্বাস ফেলেছিল, সেই মাটিতেই যখন নতুন কারখানা হয়, প্রথম কাপড়টা কে সেলাই করে? আমি উত্তর দিতে পারিনি, শুধু দেখলাম সূর্যের শেষ আলো ভাঙা কাচে প্রতিফলিত হচ্ছে। মনে হলো ভেতরে বসে আছে শিউলি বেগম, সেলাই করছে, নরম গলায় গুনগুন করছে, নিজের পুরনো স্বপ্নগুলো সেলাই করে জোড়া লাগাতে চায়। আর তার গানের তালে বাজছে সেই চেনা শব্দ, টক টক টক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাভারের 7 নম্বর বিল্ডিং আজও নীরব নয়। হয়তো ওরা এখনো সেলাই করছে সেই শেষ না হওয়া পিসটা।
যেন তাদের বেতন না কাটা যায়। এই ঘটনা শোনার পর আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আসলে কোনটা বেশি অভিশাপ? একটা ভেঙে পড়া বিল্ডিংয়ের ভৌতিক সেলাই মেশিনের শব্দ, নাকি সেই সিস্টেম যেখানে মানুষ ফাটল দেখা বিল্ডিংয়ে কাজ করতে বাধ্য হয়? যেখানে জীবনের দামের চেয়ে একদিন কাজ না করার বেতন কাটার ভয়টা অনেক বড় হয়ে ওঠে। শিউলি বেগম বা তার সঙ্গীরা কাজ শেষ করতে পারেনি, কারণ তাদের সময় দেওয়া হয়নি। তাদের স্বপ্নগুলো অসমাপ্ত রয়ে গেছে, ঠিক সেই কাপড়ের পিসের মতো, যা কোনোদিন গ্রাহকের হাতে পৌঁছাবে না। সেই অসমাপ্ত কাজই হয়তো আজও তাদের ফিরিয়ে আনে সেই ধ্বংসস্তূপের নিচে, এক অদৃশ্য সেলাই মেশিনের শব্দে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনগুলো আমরা হারিয়েছি তারা কেবল সংখ্যা নয়, তাদের প্রত্যেকের ছিল একটা নাম, একটা স্বপ্ন। শিউলি বেগমের সেলাই মেশিনের শব্দ আসলে ন্যায় বিচারের জন্য চাপা কান্না, যা আজও শেষ হয়নি। করিম চাচার প্রশ্নটা আমাদের সমাজের বিবেকের কাছে করা। নতুন করে শুরু হওয়া প্রতিটি কারখানার প্রথম পিসে কি সেই হারিয়ে যাওয়া শ্রমিকদেরই রক্তের দাগ লেগে যায় না? এই অভিশাপ শুধু মাটির নিচে নয়, আমাদের মুনাফা কেন্দ্রিক মানসিকতার গভীরেও প্রথিত। অসমাপ্ত কাজটি কি তবে শুধু কাপড় সেলাই করা ছিল, নাকি তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করা? আজকের রাতটা আপনাদের কেমন কাটবে জানি না, কিন্তু একবার চোখ বন্ধ করে শুধু কল্পনা করুন সেই রাতটা, সেই শব্দগুলো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।